ভারত সবসময় চায় আশেপাশের দেশগুলো তাদের পেছনে ঘুরুক, কেউ যাতে নিজের মতো ভাবতে না পারে, সিদ্ধান্ত নিতে না পারে, উন্নত হতে না পারে। এই একগুঁয়ে মনোভাব ভারতের বহু পুরনো। এর মূল শিকড় লুকিয়ে আছে ওদের রাষ্ট্রীয় মানসিকতায়। একটা সময় ভারতের নেতৃত্ব ভাবত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব মানেই দিল্লি, আর এই ভাবনার কারণে তারা সব সময় চায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ সব যেন তাদের ছোট ভাই হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ সেই ছোট ভাই নয় যে মাথা নিচু করে বসে থাকবে। বাংলাদেশের জন্মই হয়েছে শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার মধ্য দিয়ে। আর এটাই ভারত মেনে নিতে পারে না। ভারত চায় আমরা যেন শুধু তাদের পণ্য ব্যবহার করি, তাদের সিনেমা দেখি, তাদের টিভি চ্যানেলে প্রভাবিত হই, কিন্তু নিজেদের মতো করে কিছু করতে না পারি। আমরা যদি নিজেদের উন্নয়ন পরিকল্পনা করি তাহলে শুরু হয় হুমকি, চোখ রাঙানি, কখনো মিডিয়া অপপ্রচার, কখনো কূটনৈতিক চাপ। ঠিক যেমনটা হয়েছে তিস্তা পানি চুক্তি নিয়ে, বুলেট ট্রেন প্রকল্পে, চীন বাংলাদেশ বাণিজ্য নিয়ে। ভারত ভাবে বাংলাদেশ যদি নিজেই শক্তিশালী হয়ে যায় তাহলে আর তারা মুখে মুখে বন্ধু বলে রেখে উপরে বসে থাকতে পারবে না। বহুবার দেখা গেছে বাংলাদেশ যখন কোনো আন্তর্জাতিক মঞ্চে নিজের কথা বলতে চেয়েছে, ভারত পাশে না থেকে চুপ থেকেছে। এমনকি রোহিঙ্গা ইস্যু, ট্রান্সশিপমেন্ট সুবিধা, সিএএ বা এনআরসি নিয়েও ভারত কখনো বাংলাদেশকে সমর্থন দেয়নি, বরং নিজেদের স্বার্থে যখন যা দরকার হয়েছে তখনই বাংলাদেশের সরকারকে ব্যবহার করেছে। কিন্তু যখন বাংলাদেশ তার পক্ষে জোরালোভাবে দাঁড়িয়েছে তখন ভারত বন্ধুত্ব কথাটা বাদ দিয়ে চাপ প্রয়োগ করেছে। এই চাপের ধরনও এমন না যে খোলামেলা হয়, কখনো ব্যবসার নামে, কখনো সীমান্ত চুক্তির নামে, কখনো মিডিয়ার মাধ্যমে, আবার কখনো নিজেদের রাজনৈতিক বন্ধুদের মাধ্যমে। সব দিক থেকে একটা মানসিক যুদ্ধ চলে। তারা চায় আমরা যেন চুপচাপ বসে থাকি, সবকিছু মেনে নেই। তারা চায় না আমরা চীন, তুরস্ক বা অন্য কোনো দেশের সঙ্গে বড় চুক্তি করি। তারা চায় না আমাদের নিজেদের প্রযুক্তি, প্রতিরক্ষা বা অবকাঠামো শক্তিশালী করি। আর এই ছোট করে দেখার সবচেয়ে বড় প্রমাণ তারা বারবার দেয় আমাদের সংস্কৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। হাজার হাজার কোটি টাকার ভারতীয় বিজ্ঞাপন, সিনেমা, সিরিয়াল আমাদের স্ক্রিনে, কিন্তু আমাদের নাটক, গান, সিনেমা ভারতে যায় না। ওদের পণ্য বাজারে ঢোকে বিনা বাধায়, কিন্তু আমাদের জিনিস গেলেই আটকায়। এই একতরফা খেলা তারা চালায়। আর যখন আমরা এর বিরুদ্ধে কিছু বলি তখন তারা বলে আমরা তো বন্ধু। ভারত সবসময় শুধু আমাদের পণ্য বাজারে ঢুকিয়ে দেয়নি, তারা ঢুকেছে আমাদের সিদ্ধান্তে, আমাদের কূটনীতিতে, এমনকি আমাদের দেশের নির্বাচনের রাজনীতিতেও। অনেকেই এটাকে বলে বন্ধুত্বের প্রভাব, কিন্তু বাস্তবে এ একদম খোলামেলা হস্তক্ষেপ। ভারতের গোয়েন্দা সংস্থা র, তাদের মিডিয়া, এমনকি বাংলাদেশে থাকা কিছু এনজিও পর্যন্ত ভারতীয় কূটনৈতিক স্বার্থে সক্রিয় থেকেছে। আর এ সবই হয়েছে সাহায্য বা সহযোগিতার মোড়কে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা শুরু হয় তখন যখন ভারত আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ঢুকে পড়ে। কাকে ক্ষমতায় আনবে, কাকে ছাড়বে, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেন শুধু বাংলাদেশের মানুষের না, সেটা ভারতও নেবে, এমনটাই ছিল ওদের মনোভাব। এই জন্যই দেখা যায় যখন কোনো সরকার ভারতের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয় তখন ভারত খুশি থাকে, কিন্তু যদি কেউ স্বাধীন অবস্থান নেয় তখনই শুরু হয় সমস্যা। মিডিয়ায় অপপ্রচার, আন্তর্জাতিক চাপ, এমনকি পেছন থেকে ষড়যন্ত্র, সবকিছুই চালায় ওরা। যেমনটা হয়েছে তিস্তা চুক্তির সময়। শেখ হাসিনার সরকার তিস্তার পানি চেয়েছিল বহুবার, কিন্তু দিল্লি কখনোই এগিয়ে আসেনি। তারা কথা দিয়ে রাখেনি, কারণ তাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজি না। কিন্তু ঠিক একই সময়ে শেখ হাসিনা সরকার ভারতের একের পর এক স্বার্থ বাস্তবায়ন করেছে। ত্রিপুরায় বিদ্যুৎ লাইন, সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি, এমনকি ভারতীয় পণ্যবাহী গাড়ির জন্য করিডোর খুলে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন ওঠে, বাংলাদেশ যদি ভারতকে সুবিধা দিতে পারে তাহলে ভারত কেন বাংলাদেশের ন্যায্য দাবিগুলো পূরণ করে না? এর উত্তর একটাই, ভারত কখনোই চায় না বাংলাদেশ নিজের অবস্থান থেকে কথা বলুক। তারা চায় বাংলাদেশ যেন সবসময় কৃতজ্ঞ থাকুক, মাথা নিচু করে থাকুক। আর এটা করার জন্য তারা প্রতিটি সরকারের উপর ছায়া ফেলে রেখেছে। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে ভারতীয় প্রভাব এমনভাবে কাজ করেছে যেন গণভবনের ফোনের লাইন দিল্লি হয়ে আসে। চীনের সঙ্গে বড় প্রকল্প নিলেই ভারত বিরোধিতা করেছে। চট্টগ্রাম বন্দর চীনকে দিলে ভারত উদ্বিগ্ন। রাশিয়ার সঙ্গে সহযোগিতা নিলে ভারত বিব্রত, কিন্তু তাদের সঙ্গে চুক্তি করতে গেলে কোনো প্রতিবাদ নেই। এমনকি লোক দেখানোর সস্তা সুবিধা দিলেও সেটাকে মিডিয়ায় বিশাল বন্ধুত্ব হিসেবে উপস্থাপন করে। আর আমরা যারা নিজেদের অবস্থান থেকে কথা বলি তাদের বলা হয় ভারত বিরোধী। রাজনৈতিকভাবে তারা বাংলাদেশের ওপর এই চাপ এমনভাবে সৃষ্টি করেছে যাতে দেশের মানুষ মনে করে ভারত ছাড়া চলা সম্ভব না। তারা এমন একটা ভয় তৈরি করেছে যেন ভারত না থাকলে বিনিয়োগ আসবে না, চীন বা তুরস্ককে আনলে দেশ বিপদে পড়বে। অথচ এই চিন্তাটা সম্পূর্ণ ভুল।
এখন বাংলাদেশ প্রমাণ করেছে ভারতকে বাদ দিয়েও উন্নয়ন সম্ভব। চীন দিচ্ছে প্রযুক্তি, মধ্যপ্রাচ্য দিচ্ছে বিনিয়োগ, তুরস্ক দিচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা, আর পশ্চিমা দেশগুলো আমাদের স্বাধীন অবস্থানকে সম্মান করছে। এই বিষয়গুলো ভারতের গায়ে লেগেছে সবচেয়ে বেশি। ভারতের আগ্রাসন কেবল সীমান্তে গুলি চালিয়ে বা কূটনীতিতে পেছন থেকে টান দিয়ে শেষ হয় না। ওরা বাংলাদেশকে ধরে রাখার সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছে বাজার আর মিডিয়াকে। প্রতিটি সুপার শপে, দোকানে, রাস্তায় ভারতের পণ্য, কখনো টুথপেস্ট, কখনো সাবান, আবার কখনো খেলনা বা নকল কসমেটিক্স। বছরের পর বছর ধরে তারা কোটি কোটি টাকার নিম্নমানের পণ্য ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশে। অথচ আমাদের পণ্য গেলেই তাদের কাস্টমসে আটকে যায়। শুল্কের ফাঁদ, লাইসেন্সে জট, কোয়ালিটি টেস্টের নামে বাধা। এইভাবে তারা নিজেরা পণ্য বিক্রি করেছে, কিন্তু আমাদের পণ্য আটকে রেখে অর্থনৈতিক দখল কায়েম করেছে। আর শুধু বাজার নয়, তারা ঢুকেছে আমাদের ঘরের ভেতরে। টিভি খুললেই ভারতীয় সিরিয়াল, ইউটিউব খুললেই ভারতের রিয়েলিটি শো। বিজ্ঞাপনে তাদের ভাষা, তাদের পণ্য, এমনকি বাচ্চারাও এখন বলছে, মা, এটা শাহরুখ খান খায়। এই সাংস্কৃতিক আগ্রাসন এত ভয়াবহভাবে কাজ করেছে যে আমাদের মিডিয়ার অনেক অংশ নিজেদের দেশের শিল্পী, নাটক বা সিনেমা বাদ দিয়ে বিদেশি কন্টেন্টের পিছনে ছুটছে। ভারতের টার্গেট ছিল একটা, বাংলাদেশ যেন চিন্তায়, চেতনায়, চেহারায় হয়ে যায় ভারতের দ্বিতীয় সংস্করণ। ভারতের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল বাংলাদেশের বাজার দখল, সংস্কৃতি পরিবর্তন, চিন্তা নিয়ন্ত্রণ। তারা চায় আমরা যেন শুধু তাদের পণ্য খাই, তাদের কথা শুনি, তাদের মিডিয়া দেখি আর নিজেদের কথা ভুলে যাই। অর্থনীতি নিয়ন্ত্রণে রাখলে রাজনীতিও হাতের মুঠোয় চলে আসে। এই সরল ফর্মুলা দিয়ে তারা কাজ করেছে বহু বছর, কিন্তু এখন এই ফর্মুলা ভেঙে গেছে। এখন দেশের ভেতরে শুরু হয়েছে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন। মানুষ সচেতন হচ্ছে, ব্যবসায়ীরা দেশীয় পণ্যে ফিরছে। সরকারের ভেতর থেকেও এই বিষয়ে নতুন করে ভাবা শুরু হয়েছে। আর এর সঙ্গে সঙ্গে মিডিয়ার ভেতরেও একটা পালাবদল আসছে। এখন দেশের মানুষ ভারতীয় নাটক দেখে না, নিজেদের ইউটিউব চ্যানেল, নিজেদের কন্টেন্ট খুঁজে নিচ্ছে। দেশের নাটক, গান, সঙ্গীত আবার ফিরছে, কারণ মানুষ এখন জানে নিজের পরিচয় ছাড়া অন্যের দয়ার জায়গা হয় না। ভারত এটা ভালোভাবে বুঝে গেছে, আর এই কারণেই তারা এখন আর খোলাখুলি নয়, চাপ দিচ্ছে নরমভাবে। মাঝে মধ্যে মিডিয়ায় প্রোপাগান্ডা, কখনো সাংবাদিকদের মাধ্যমে নেগেটিভ ক্যাম্পেইন, কখনো আবার সফট পাওয়ার দিয়ে। তারা এখনো চায় বাংলাদেশ যেন আবার সেই পুরনো চক্রে ফিরে যায়, যেখানে তারা সিদ্ধান্ত নেবে আর আমরা কেবল মেনে নেব, কিন্তু সেটা আর সম্ভব না।